ওরে, ভাইয়ের না পাত্রের নামের জন্য খুব দরদ দেখছি। হ্যাঁ, ভ্যাং চাবো, 100 বার ভ্যাং চাবো। এই শোনো, মুয়াস ফুয়াস বুয়াস গুয়াস শুয়াস দুয়াস পুয়াস লুয়াস কুয়াস। রুহি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বসে থাকে। তন্ময় থেমে বলে, দুটো দিন সময় দে। তারপর? চাকরির কনফার্মেশন লেটার হাতে নিয়েই আব্বু আর ভাইয়াদের জানাবো। মানলে মানবে, নয়তো নিজের পথ দেখবো। এই গেল তোমার পরিবার আর আমার। মানলে মানবে, নয়তো পালাবি আমার সাথে। আমি পারবো না। কেন? তোর পরিবার তোর সাথে জল্লাদের মতো আচরণ করতে পারলে তুই পারবি না কেন পালাতে? সবাই আমাকে খুব ভালোবাসে তন্ময়। আর আমি তোকে ভালোবাসি না? রুহি চুপ হয়ে যায়। কাজ শেষে তন্ময় ওর মাথায় হাত বুলিয়ে বলে, আরে বোকা, এটা তো প্ল্যান বি। প্ল্যান এ আগে অ্যাপ্লাই করবো না, চাপ নিস না। নামাজ পড়ে জান্নাত রুহিকে কোথাও খুঁজে না পেয়ে ছাদের দরজায় কড়া নাড়ল। রুহি আপু ছাদে? হ্যাঁ ভাবি, কি হয়েছে? তোমার ভাইয়া ডাকছিল। অন্তরাত্মা কেঁপে উঠল রুহির। ঘুরে তন্ময়ের দিকে তাকায়। তন্ময় ফিসফিসিয়ে বলল, চোখ মুছে যাও, কি বলে আমাকে জানিও, আমি গেলাম। জান্নাতের পিছু পিছু তখন স্বামীরও উঠে আসে ছাদের দরজার কাছে। দরজায় টোকা দিয়ে বলে, রুহি দরজা খোল, ভর সন্ধ্যায় ছাদে কি কাজ তোর? তন্ময় পাইপ বেয়ে সাবধানে নামছে। ও বাউন্ডারির বাইরে না যাওয়ার অবধি রুহি দরজা খুলবে না। এদিকে তার ভয় করছে স্বামীর যদি কিছু সন্দেহ করে। স্বামীর কিঞ্চিত সন্দেহ জাগে। জান্নাতকে বলে, রুহির ঘরে যা, আমি রুহিকে নিয়ে আসছি। এই রুহি দরজা খোল। জান্নাত রুহির ঘরে গিয়ে দেখল জানালা সব খুলে রাখা। বাইরে থেকে মশা ঢুকছিল প্রচুর। জান্নাত তখন জানালার কাজ টানছিল। তখনই জান্নাতের চোখে পড়ে আধো অন্ধকারে এক ছায়ামূর্তি কাঁটাতার পেরিয়ে হাওলাদার বাড়ির বাউন্ডারিতে ঢুকল। জান্নাতের মস্তিষ্ক দ্রুত ঘটনাটি বুঝে ফেলে। তৎক্ষণাৎ মোচড় দিয়ে ওঠে বুক। রুহি আপু তবে সম্পর্ক করেছে কার সাথে? সে হাওলাদার বাড়ির কেউ? কে হতে পারে? তন্ময় ভাইয়া? সেই রাতে জান্নাতুল সারাক্ষণ মনের মধ্যে খসখসানি নিয়ে থেকেছে। সে চেয়েছিল রুহির সাথে একটু কথা বলবে। সামনে যে এ বাড়ির বিরাট ঝামেলা লাগবে তা জান্নাত বুঝতে পারেছে। সে রুহি আপুকে বোঝাতে চায়। রুহির সাথে কথা বলতে পারেনি জান্নাত। স্বামীর বোনকে 3 ঘন্টা ধরে বিয়ের জন্য বুঝিয়েছে। রুহি কান্না চেপে রেখে চুপচাপ শুনেছে সেসব। ভেতরটা তার ছটফট করছিল। খেয়ে দিয়ে রাত 11টায় স্বামীর ঘরে এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পায় আজ। টকটকে কাঁচা হলুদ রঙের সোনালি পাড়ের একটা টাঙ্গাইল শাড়ি পরে জান্নাত বিছানার উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। তার মাথার কাছে একটা বই। বইটা সম্ভবত পড়তে পড়তেই ঘুমিয়েছে। স্বামী দেখছে যেন কোনো ইন্দ্রাণী শুয়ে আছে তার বিছানায়। এগিয়ে যায় স্বামীর চিন্তিত ভঙ্গিতে। একটা মেয়ে এত সুন্দর হতে যাবে কেন, তার বুঝে কুলায় না। একেবারে মাখনের মতো নরম ফকফকে বিছানায় উঠতেই বইটা নজরে পড়ে স্বামীরের। সমরেশ মজুমদারের সাতকাহন। বইটা বোধহয় রুহির। স্বামীর বইটা মাথার কাছ থেকে সরিয়ে রাখতে রাখতে বিড়বিড় করে বলে ওঠে, সাতকাহন পরে দীপাবলি হওয়ার শখ হয়েছে নাকি? কারো হাতের গভীর স্পর্শ পেতেই ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে জান্নাত। এটা যে তার স্বামী মশাই তা বেশ বুঝে যায় অতি দ্রুত। আতঙ্কে জমে গিয়ে দুপর সে মাথা নেড়ে বলে ওঠে, আজ না আজ না আজ না প্লিজ। থামলো স্বামীর। অবাক হয় কিছু পল তাকিয়ে থেকে বলে, কি আজ না? ঠিক হয়ে শো, ধনুকের মতো বেঁকে আছো। ঠিক করে শুয়ে দিচ্ছিলাম আমি। জান্নাত সামলে নেয় নিজেকে। শুয়ে পড়ে এক সাইড হয়ে চুপচাপ। স্বামীরও শোয়। তার দাম্ভিক পুরুষ মস্তিষ্ক ঘটনাটি ধরতে পারল না। ওই মস্তিষ্ক বুঝতে পারল না যে সে ঠিক কী পরিমাণ আতঙ্ক দিয়ে রেখেছে তার বউকে। ভার্সিটিতে যাব না মানে? ভার্সিটি যাওয়ার জন্য পুরোপুরি রেডি রুহি। মায়ের নিষেধ শুনে ভীষণ অবাক সে। রিজিয়া ডাইনিং টেবিলের ওপর ফলের ঝাঁপিতে কিছু সবুজ আপেল রাখতে রাখতেই বললেন, তোর বাবা বারণ করেছে আজ যেতে, যাস না। রুহির মনটা কুডেকে ওঠে। পুরো ঘরে সাবধানী নজর বুলিয়ে দেখতে পায় রেনু, জান্নাত আর সুহানা মিলে ঘরটাকে গোছগাছ করছে। শ্যামাও ওদের সাহায্য করছে। শ্যামা আড়ে আড়ে তাকিয়ে মিটিমিটি হাসছে আবার। বুকটা কাঁপছে রুহির। তার মানে গতকাল রাতে মেজো ভাইয়াকে করা অনুরোধ মেজো ভাইয়া রাখলো না। রিজিয়া মেয়েকে এক পলক দেখে, গলায় দরদ ঢেলে বলে, জেদ করিস না। আজ দেখতে আসবে তাই না? ছেলে ছেলের পরিবারের সবাই এমনি দেখা দেখি করবে না। তানভীরের শ্বশুরবাড়ির লোক হিসেবে আসবে, এখনই বিয়ের কথা হবে না।
আর ছেলে তোকে দেখবে, তুই ছেলেকে দেখবি। প্রাথমিক পছন্দ হলেই বিয়ের কথা উঠবে। রুহির কান্না পাচ্ছে। মা ভাবিদের ওপর চেঁচামেচি শুরু করে দিয়েছে। সুহানা বুঝালো, বললাম তো এমনি দেখতে আসবে, আর দেখলেই তো বিয়ে হয়ে যাবে না রুহি। অযথা বাবা ভাইয়াদের সাথে দ্বন্দ্ব করছো তুমি। তো দেখতে আসারই বা প্রয়োজন কি? বললাম তো বিয়ে করব না। কেন, তোমার কি কোনো সম্পর্ক আছে? মুখটা শুকিয়ে যায় রুহির। সুহানা বলতে থাকে, সম্পর্ক নেই, ক্যারিয়ার নিয়েও তো সিরিয়াস না, কোনো মতে পড়াশোনা করছো, রেজাল্ট খারাপ করছো, তো বিয়ে না করতে চাওয়ার কারণ কি? রুহি জবাব দিতে পারল না। মলিন মুখে চলে গেল নিজের ঘরে। জান্নাতের খুব খারাপ লাগছে রুহি আপুর জন্য, কিন্তু সেই বা কি করতে পারবে? ছেলে পক্ষ দেখতে আসবে শুনে তন্ময়ের মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। বিকেল থেকে ছটফট করছে। চাকরির কনফার্মেশন লেটার এখনই হাতে পায়নি। এই অবস্থায় বাবা ভাইদের কাছে কি বলবে বুঝতে পারছে না। শেষটায় গিয়ে মেধাকে ধরল। আপু, আমি আজ আব্বুকে বলবো আমি রুহিকে বিয়ে করব। যদি ওনারা না মানেন, প্লিজ তুমি আমার সাথে থেকো। মেধার মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। ভাইকে নিয়ে খুব টেনশন হচ্ছে। কোনোভাবে যদি মেধার বাবা ভাইরা মেনেও নেয়, ওই পরিবারকে কি করে রাজি করাবে সে বুঝতে পারছে না। স্বামীর যা বেয়াদব, খুব খারাপ অবস্থা করে ছাড়বে তন্ময়ের। সারাদিন জান্নাত রুহির ঘরের সামনে ঘুরঘুর করেছে। রুহি আপুকে কিভাবে সান্ত্বনা দেবে সে? বিছানার ওপর শুয়ে আসছে রুহি। তন্ময় ফোন দিচ্ছে। রিসিভ করতেই রুহি কান্নায় ভেঙে পড়ে। তন্ময় ওকে ঠান্ডা করতে ব্যস্ত হয়ে পড়ল। রুহি হাঁপাচ্ছে। জানো তন্ময়, ভাইয়াকে কত বুঝিয়ে বললাম রাতে, ভাইয়া মেনেও নিল। সকালে উঠেই দেখি এই অবস্থা, আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। ভালো পাত্র পেয়ে মাথা ঠিক নেই তোমার বাপ ভাইয়ের। ডাক্তার পরিবারের সবাই ডাক্তার, তাও আবার লন্ডনের, এত সম্মানীয় ফ্যামিলি। রুহি কাঁদতে কাঁদতে বলে, আমি দুটো ঘুমের ঔষধ খেয়ে পড়ে থাকবো, কিছুতেই যাব না আমি পাত্রর সামনে। তন্ময় ওকে বোঝায়। শোনো লক্ষ্মীটি, আজ সন্ধ্যায় তুমি চুপচাপ তোমার পরিবার যা বলে করো, আমি বাকিটা দেখবো। এখনই ঝামেলা পাকিয়ে সামির ভাইকে খেপিও না। সন্ধ্যায় পাত্রপক্ষ আসে। স্বামী ঠিকই বলেছিল, পাত্র অসম্ভব সুন্দর। এই পাত্র কোনো পরিবারই হাতছাড়া করবে না। জান্নাত রান্নাঘর থেকে উকি দিয়ে সব দেখেছে। রান্নাঘরে হরেক রকমের সন্ধ্যার নাস্তা এবং মেহমানদের জন্য ডিনার তৈরি হচ্ছে। সুহানা বিদেশি 6 পদ রেঁধেছে। জান্নাতের হাতের মাছ ভাজা চমৎকার। শারাফত চৌধুরী জান্নাতকে মাছ, মাংস এবং বাঙালি আইটেমগুলো রাঁধার নির্দেশ দিয়েছে। রুহির 3 ভাই অতিথি আপ্যায়নে ব্যস্ত। 3 ভাইয়ের পরনে পাঞ্জাবি। সুহানা জান্নাত রান্না শেষ করে দ্রুত ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিচে নেমেছে। জান্নাত নিচে নেমে আড়ষ্টতায় অতিথিদের সামনে যায়নি। অনেক অচেনা পুরুষ মানুষ যদি স্বামীর কথা শোনায়, সে রান্নাঘরে ঢুকে বসেছিল। খানিক বাদে স্বামীরই রান্নাঘরে ঢুকে বলল, জান্নাত। জান্নাত ঘুরে তাকায়। দুজনকে দেখছে। জান্নাতের পরনে হালকা বেগুনি রঙের একটা সিল্কের শাড়ি, স্বামীরের গায়ে সাদা পাঞ্জাবি। জান্নাত লোকটাকে দেখছে নিমেষহীন। লম্বা শ্যামলা সুঠাম দেহের গম্ভীর চেহারার লোকটাকে পাঞ্জাবিতে খুবই কম দেখে জান্নাত। লোকটাকে পাঞ্জাবিতে অন্যরকম লাগে, ভীষণ অন্যরকম। বসার ঘরে এসো, অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেব। স্বামীরের বউকে দেখতে চাইছিল ওনারা। আমি যাব? হ্যাঁ চলো। আর শোনো, ওখানে বেশিক্ষণ থাকবে না, সালাম দিয়ে চলে আসবা। একটু বাদে গিয়ে রুহিকে ডেকে আনবে। জান্নাতকে দেখতে পেয়ে রুহি মুখ ভার করল। চোখের কোণে পানি এসেছে। জান্নাত এগিয়ে গিয়ে আগলে ধরে রুহিকে। কেঁদো না আপু, আব্বা তো বললেন তানভীর ভাইয়ার শ্বশুরবাড়ির লোক হিসেবে এসেছে, বিয়ের কথা তুলবে না তো? রুহি নড়ছে না, রাগী রাগী কণ্ঠে বলে, তো তোমার স্বামী আমাকে নিতে পাঠিয়েছে, এখন কি করতে হবে? শাড়ি পরে তাদের সামনে গিয়ে হেঁটে দেখাতে হবে? শাড়ি পরতে হবে না, সুন্দর একটা 3 পিস পরবে, আমি বের করে দিচ্ছি। জান্নাত বেছে বেছে একটা আঘানোর 3 পিস বের করতেই রুহি এক ঝটকায় সেটা ফেলে দিল। জান্নাত চমকে ওঠে রুহির মুখের দিকে তাকিয়ে অস্ফুটে বলে, তোমার ভাইয়া বকবে। রুহি কাঁদতে শুরু করে। জান্নাত এগিয়ে গিয়ে রুহির একটা গালে হাত রেখে বলে, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে রুহি আপু? রুহি নিশ্চুপ। জান্নাত আবারও প্রশ্ন করে বসে। তন্ময় ভাইয়া? হাকচকিয়ে ওঠে জান্নাতের চোখে চোখ রাখে রুহি।
ঠিক তখনই স্বামীর ঘরে ঢোকে। ওরা দুজন চুপচাপ হয়ে যায়। একবার বোন একবার মেঝেতে পড়ে থাকা থ্রি পিসটা দেখে স্বামীর রুহিকে বলে, চুপচাপ এটা পরে নিচে যা, চুপচাপ, উইদাউট এনি ওয়ার্ড। স্বামীরের কণ্ঠে কিছু একটা ছিল। রুহি ভীষণ ভয় পেয়ে তৈরি হয়ে নিচে গেল। জান্নাত দাঁড়িয়ে আছে মুখটা মলিন করে। স্বামী রোখে বলল, আর আপনি ঢ্যাং ঢ্যাং করে নিচে যেতে জানো না দেখি। মোশাররফ হাওলাদার, বরিশাল সদরে হার্ডওয়্যার সফল বিজনেস তার। তায়েব মারুফ মেধা আর তন্ময়ের বাবা। বেটে খাটো ও শান্ত স্বভাবের লোকটা হতভম্ব হয়ে তার ছোট ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তার সাথে রসিকতা করছে কিনা বুঝতে পারছে না। তন্ময়ের চোখ মুখ স্বাভাবিক। বাবার দুই পাশে ভ্রু চুচকে দাঁড়িয়ে থাকা বড় দুই ভাইকে উপেক্ষা করে আবারও বলে ওঠে, রুহিকে বিয়ে করতে চাই। শোন তন্ময়, মজা করবি না। তন্ময় তায়েফের দিকে তাকিয়ে বলে, মজা না, আম সিরিয়াস। আমরা একে অপরকে বিয়ে করতে চাই। 5 বছর 4 মাসের সম্পর্ক আমাদের। মেধা দাঁড়িয়ে আছে অদূরে। এখন বাড়িতে একটা ঝামেলা লেগে যাবে। সে কিভাবে সবটা সামাল দেবে বুঝতে পারছে না। আইঢাই করছে সে। ঝামেলা লেগেছে চোখের পলকে। তবে তন্ময়কে দমানো যায়নি। মোশাররফ হাওলাদার অবাক হয়ে বলে, তুমি এত কিছুর পরে কি করে ওই মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারো? সম্পর্ক 5 বছরের আমাদের আব্বু। তোমাদের ঝামেলা শুরু হবার আগেই। ছোটবেলায় শুনতাম তোমরাও তো চাইতে আমার আর রুহির বিয়ে হোক। এটা এখন সম্ভব না। এই বিষয়টা আজ এখানে থামিয়ে দেবে, আর কখনো বলবে না। বিয়ে আমি রুহিকেই করবো আব্বু, খুব শিগগিরই। মোশাররফ হাওলাদার ছেলের ওপর উচ্চবাচ্য করলেন না। ছেলে যথেষ্ট বড়। একজন 26 বছর বয়সী ছেলেকে আর যাই হোক জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে জোর জুলুম করা যায় না। তিনি শুধু শীতল কণ্ঠে বলেছে, যদি ও বাড়ির সবাইকে মানাতে পারো তো মানিয়ে যা খুশি করো, আমরা এর মধ্যে নেই। তিনি খুব ভালো করে জানে তন্ময় পারবে না কাউকে মানাতে। তাই বড় দুই ছেলেকে শান্ত করে বলেছে, নিশ্চিন্ত থাকো, ও ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। প্রকাণ্ড এক চর এবং চেঁচামেচির বিকট শব্দে দোতলা থেকে ছুটতে ছুটতে নামছে জান্নাত। মেহমান বিদায় করে কেবলমাত্র দোতলায় উঠে বিছানায় শুয়েছিল সে। পিঠ ব্যথা করছিল। বিকেল থেকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছে বলে। নিচে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে অবগত নয় সে। সিঁড়ির প্রত্যেকটা ধাপ যখন অতিক্রম করছিল তার হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছিল। বাড়িতে একটা ঝামেলা লাগবে জানত। এত তাড়াতাড়ি লেগে গেল কি? রিজিয়া কাঁদছে। বহু কষ্টে সে মেজ ছেলের হাতটা ধরে রেখেছে। সায়নকে চেঁচিয়ে বলেছে, এই রুহিকে সরা, এখান থেকে সরা। সায়ন কাউকেই সরায় না। উল্টো চোখ লাল করে মেঝেতে পড়ে থাকা রুহির দিকে তাকিয়ে আছে। গালটা লাল হয়ে আছে রুহির। এত বড় চড়ের ধাক্কা নিতে পারেনি তার হালকা পাতলা শরীরটা। চর খাওয়া গালে হাত রেখে ভেজা দুটো চোখ তুলে সে শুধু বাবা আর ভাইদের দেখছিল। প্রত্যেকের দৃষ্টিতে ভীষণ রাগ এবং হতভম্ব ভাব। একই সাথে রাগে কাঁপছিল সবাই। চরটা খেয়েছে যথারীতি স্বামীরের হাতের রুহি। এমনটা পরিকল্পনা ছিল না রুহির। তবুও তাকে এই কদম ওঠাতেই হলো। আজই তাকে বলছিল তার বিয়ের আলাপ হবে না। অথচ মেহমানরা যাওয়ার আগে তাদের মধ্যে মহিলা যে মুরব্বী ছিলেন রুহিকে কাছে টেনে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এবার আপনারা অনুমতি দিলেই আনুষ্ঠানিক ভাবে আসি। রুহির পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল যখন সারাফাত চৌধুরীও হাসতে হাসতে সায় দিল রুহির ভাইয়ারাও। রুহি তপরাতে লাগলো মেহমান বিদায় হবার আগ পর্যন্ত। বাড়ি খালি হতেই হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়ে মাকে বলেছে তন্ময়ের কথা। সেখান থেকেই শুনে ফেলেছে স্বামীর। চর খেয়ে এখন আর নিজের জন্য ভয় লাগছে না রুহির। তার শুধু ভয় তন্ময়কে নিয়ে। মেজ ভাইয়া কি করবে এখন? সায়ন এবং বড় ভাইয়াও আজ খ্যাপাটে হয়ে উঠেছে। চেহারা দেখে মনে হচ্ছে তারা জান দিয়ে দেবে, তবুও তন্ময়ের কাছে রুহিকে বিয়ে দেবে না। বাড়ির পরিবেশ থমথমে হয়েছিল স্বামীর গর্জনের অপেক্ষায়। বাবা আর বড় ভাইকে ডিঙ্গিয়ে এসে রুহিকে বলে, হাত পা ভেঙে বোনকে আজীবন পালবো, তবু ওই কুকুরের কাছে দিব না। তন্ময় ভালো ছেলে। আরও একটা চর পড়ল রুহির গালে। চরটা দিল রাজন। সুহানা এগিয়ে গেল। পাগল হয়েছো তোমরা? এত বড় মেয়েকে মারছো? আরে এভাবে মেরো না। চলো সবাই মিলে বোঝাই। রুহি, তুমি এটা ঠিক করলে না, খুব বোকামি করলে। রুহি কাঁদতে কাঁদতে বলছে, কোনো বোকামি করিনি। তন্ময় ভালো ছেলে, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। স্বামীর তেতে উঠল।
করবি, 1 সপ্তাহের মধ্যেই করবি। জান্নাতুল সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবকিছু, আর এক পা বাড়িয়ে সামনে আসার সাহস হচ্ছিল না তার। বাড়ির প্রত্যেকের রুহি আপুর উপর রেগে আছে, ওকে বাঁচানোর কেউ নেই এখানে। সায়ন গিয়ে তুলল বোনকে, বরফ শীতল গলায় বলল, জমি নিয়ে খুনাখুনি হতে যাচ্ছিল, আর তুই চাইছিস সংসার করতে ও বাড়ির ছেলের সাথে? তোদের ওই জমি নিয়ে না আমার মাথা ব্যথা, না তন্ময়ের ছোট ভাইয়া। আমরা দুজন দুজনকে পছন্দ করেছি তোদের ওই জমি নিয়ে ঝামেলা শুরু হবার আগেই। হতভম্ব হয়ে বাড়ির সবাই রুহির মুখের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তেজ দেখিয়ে কথা বলছে ওই তন্ময়ের জন্য। সারাপাত চৌধুরী মেয়ের কাণ্ড দেখে বুকে হাত চেপে বসে রইলেন। রিজিয়া ছুটে গিয়ে স্বামীর পাশে বসে পড়ল। স্বামীর রুহিকে বলল, ঘরে যা, ঘরে গিয়ে তোর ফোন ল্যাপটপ এনে আমার কাছে দে। কলিং বেল বেজে উঠল হঠাৎই। বসার ঘরে দাঁড়িয়ে থাকা প্রতিটি লোক নিজেকে সামলায়। স্বামীর আশেপাশে তাকিয়ে জান্নাতকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচায়, ওখানে উপরে যাও। জান্নাত স্বামীর আদেশ পালন করতে তাই করল। রুহিকে এসে ধরল, পা বাড়ালো সিঁড়ির দিকে। স্বামীর গিয়ে দরজা খুলে দেয়। 1 মিনিট পেরিয়ে যায়। স্বামীরের মুখে কিছু গালাগাল শুনতে পেয়েই রুহি আর জান্নাত দুজনে আবারও নিচে নেমে আসলো। তন্ময়কে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে জান্নাতের। অপরদিকে রুহি যেন এক্ষুনি পড়ে যাবে নিচে, এমনভাবে কাঁপতে শুরু করে দেয় সে। তন্ময় এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে, সরাসরি রুহির বাবা ভাইদের কাছে। স্বামীর আজ প্রচণ্ড রাগে কিছুক্ষণ কাঁপে, তারপর হেসে ফেলে। প্রচণ্ড রাগে মানুষ যখন উন্মাদ হয়ে যায় তখন যেভাবে হাসে ঠিক সেভাবে হেসে বলে, তুই বোকা নাকি ওভার কনফিডেন্ট রে? সায়ন আসে। এখান থেকে এক্ষুনি বের হ তন্ময়, এক্ষুনি। রাজন আসে। আমার বোনকে তোকে দেব না, দুনিয়া উল্টে গেল না। তন্ময় স্বামীরের গালাগাল হজম করে এগিয়ে যায় সারাফাতের কাছে। গিয়ে একেবারে পাশে বসলো সে। সবাইকে উপেক্ষা করে শুধুমাত্র সারাফাতের কাছ থেকেই রুহির হাত চাইল সে। ওরা 3 ভাই টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করতে চাইল তন্ময়কে এক প্রকার। রুহি সিঁড়িতে দাঁড়িয়ে শুধু কাঁদছিল। তন্ময় এ বাড়িতে বিয়ের কথা বলতে এসেছে। মোশাররফ হাওলাদারের কানে যেতেই ছুটে চলে আসে বড় 2 ছেলেকে নিয়ে। তন্ময় স্বামীরের মার খাবে এটা ভেবে ভয় পেয়ে ছুটে এসেছে তারা। এসে হয়েছে অপমানিত। সারাফাত চৌধুরী সমস্ত দোষ তন্ময়কে দিয়ে যা নয় তাই বলে কথা শুনিয়েছে হাওলাদারদের। মোশাররফ হাওলাদার ছেলেরাও ছাড়েনি, সমস্ত দোষ রুহিকে দিয়ে কথা শুনিয়েছে চৌধুরীদের। স্বামীরের মেজাজ বিগড়েছে, শুরু করেছে ধাক্কাধাক্কি। বাড়ি থেকে একেবারে বার করেছে। তাকে বার করেছে। জান্নাত শুধু চেয়ে চেয়ে দেখছে মানুষটা এত ভয়ঙ্কর হয়ে ওঠে কেন, এতটা ভয়ঙ্কর হতেই হবে বা কেন। কিছুক্ষণের মধ্যে বিরাট সিন ক্রিয়েট হয়ে গিয়েছে। আশেপাশের বাড়ি থেকে ব্যারিস্টার সাহেব এলেন, ব্যবসায়ী রহমতুল্লাহ এলেন গন্ডগোলের শব্দে। ও বাড়ি থেকে মহিলারা ছুটে এসেছে তায়েব মারুফের বউরা। মেধা এসে মোশাররফ হাওলাদার, তন্ময় এবং তায়েব মারুফকে নিয়ে যায়। এত কিছুর পর স্বামীর রুহিকে ছেড়ে দেয়নি, ভীষণ ভয়ঙ্করভাবে ধমকেছে। যদি কখনো আর ওই তন্ময়ের কথা ভাবতে দেখি তবে একেবারে হাত পা ভেঙে ফেলবো তোর। রাত জেগেছে রুহি। বাড়িতে আশেপাশের বাড়ি থেকে আসা লোকগুলো চলে গিয়েছে। রিজিয়া এসেছে মেয়ের কাছে ঘুমাতে। রুহির ফোন জব্দ করেছে ওর ভাইয়েরা। সারাফাতের নির্দেশে রিজিয়া এখন থেকে রুহির ঘরে থাকবে। অনেক রাতে নিচতলায় চৌধুরী পুরুষদের গোপন বৈঠক বসেছে। এবাড়ির মেয়েকে কলঙ্কিত করার জন্য হাওলাদাররা তন্ময়কে ব্যবহার করেছে, এটাই তাদের গবেষণার ফল। স্বামীর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোনকে 7 দিনের মধ্যেই বিয়ে দিয়ে দেবে, তাও ওই তন্ময় থেকে যোগ্যতা সম্পন্ন ডাক্তারের কাছেই। হাওলাদারদের পরিকল্পনা পানি ঢালবে স্বামীর। রাতে যখন রেজিয়া রুহির পাশে শুলো, রুহি মায়ের গলা জড়িয়ে ধরে ফোপালো, মা গো, আমি মরে যাব, তুমি কিছু করো। রিজিয়াও মেয়েকে ধমকালেন, এই বিয়ে কখনোই রুহির জন্য ভালো হবে না। সারা জীবন কাঁদার চেয়ে রুহি কয়েকদিন কাঁদুক। মেয়ের কান্নাকে তাই পাত্তা দিলেন না তিনি। রাত 1:30টার সময় স্বামীর শোবার ঘরে ঢুকল। জান্নাত তখনও জেগেছিল। রুহির জন্য তার কষ্ট হচ্ছে ভীষণ। এ বাড়িতে রুহিকে সে সবসময় ননদ নয়, বরং একজন বোন হিসেবে পেয়েছে। জান্নাতের সবসময় খেয়াল রাখার চেষ্টা করেছে মেয়েটা। তার সব পরিস্থিতিতে আজ জান্নাত বুক ভরে শ্বাস নিয়ে অপেক্ষা করছিল স্বামীরকে বোঝানোর চেষ্টা করবে সে। লোকটা বকলে বকুক, প্রয়োজনে পা ধরবে, এটুকু সে করতেই পারে। স্বামীর জান্নাতকে জেগে থাকতে দেখে ঘুমাতে বলে।
জান্নাত আইটাই করে ওঠে। একটা কথা বলবো? কি? যদি রুহি আপুর কথাটা একটু ভেবে দেখতেন। আপু কষ্ট পাচ্ছে। যা করছে ওর ভালোর জন্যই, আর তুমি এসবে ঢুকো না। বলছিলাম রুহি আপু। বললাম না তুমি এসবে ঢুকো না। এই ধমকটা গায়ে মাখলো না জান্নাত, আবারও নির্লজ্জের মতো বলে, আপু একজনকে ভালোবাসে। এ বেয়াদব, কথা কানে যায়নি? লাফিয়ে ওঠে জান্নাত। স্বামীর দৃষ্টি পরিবর্তিত হচ্ছে ক্রমশ, চোখ পাথরের মতো ঠেকিয়ে ওঠে। ছোট ছোটর মতো থাকবে। কেউ সাজেশন চেয়েছে তোমার থেকে? চেয়েছে? এই ব্যবহার এখন আর খুব একটা আঘাত করতে পারে না জান্নাতকে, সে অভ্যস্ত এতে। বলে, আমি তো রুহি আপুর ভাবি, আমি সাজেশন দিতে পারি না? চূড়ান্ত হতবাক স্বামীর। বউ তাকে প্রতিউত্তর করছে দেখে মাথাটা রাগে দপদপ করে উঠছে। আজ এতক্ষণে ভীষণ আহত জান্নাত। সংসারের 5 মাসে কথার মারপ্যাচ খুব ভালোই শিখেছে সে। স্বামীর এই তাচ্ছিল্য ভরা কথাটা মনে গেঁথে নিয়ে 2 চোখের পানি ছেড়ে দেয়। ধীরে ধীরে কান্না মিশ্রিত গলায় বলে, আর যখন সংসারের শুরুর দিনগুলোতে আপনি দেখাতেন জান্নাতুল আমার বোনদের দেখভাল করবে, ওদের ভাবি তুমি সম্পর্কে ওদের বড়, ওদের যত্ন করবে, তখন আপনি ভাবেননি মাসিকে এত দরদ দেখানো বা দরদ শেখানো উচিত নয়? স্বামী তাকিয়ে আছে। জান্নাত বলতে থাকে, বউ বোনদের খেদমত করলে খুশি হন, আর বউ ওদের ব্যাপারে পরামর্শ দেবে না? খুব কথা শিখেছো না? এসব কার কাছ থেকে শেখো তুমি? খুব ঠান্ডা ছিল স্বামীরের গলা, ঝড়ের পূর্বাভাস। জান্নাত নিজেকে সামলে নিয়ে চোখ মুছে উঠে দাঁড়ায়। সে আর রাগাতে চায় না লোকটাকে। মাঝরাতে বাড়ির লোকগুলো চলে এলে লজ্জায় পড়তে হবে জান্নাতকে। সবার সামনে বেয়াদব ফাজিল, এক চর মারবো, তুলে আছাড় মারবো, এসব বলে বলে এক শেষ করে দেবে। জান্নাত উঠলে স্বামীর ওর হাত ধরে টেনে বসিয়ে দেয়, তবে চেঁচায় না স্বামীর। আজ নিচে এত হম্বিতম্বি করে মাথা ধরিয়েছে। জান্নাতের দিকে রাগী দৃষ্টি রেখে ধীরে ধীরে বলল, ওই মেধা না? ওই মেধার সাথে মিশে এত কথা শিখেছিস তুই? জান্নাত চুপচাপ স্বামীরের চোখের দিকেই তাকিয়ে আছে। এই চোখ নামা, তারপর জবাব দে। ওই মেধা তোকে এসব শেখায় না? জান্নাত চোখ নামায়, তবে জবাব দেয় না। স্বামীর রাগে কাঁপছে, বিড়বিড় করে মেধাকে গালি দিচ্ছে। 12 ভাতেরই একটা। জান্নাত আর সহ্য করতে পারল না, আহত গলায় বলল, ছি, এসব কি বলছেন? স্বামী তাকিয়ে আছে। জান্নাত আর নিজের মুখে লাগাম টানতে পারল না, ভয় ডর ভুলে গিয়ে বলে দিল, ডিভোর্সি হলে সে 12 ভাতারি? আপনিও তো ডিভোর্সি ছিলেন, তবে কি আপনিও 12 ভাতারি? চুপ, একেবারে চুপ, অসভ্য ফাজিল মেয়ে। জান্নাতের বুক কাঁপে প্রত্যেকটা ধমকে। সে স্থির হয়ে বসে থাকে। স্বামীর ওর চোয়াল মৃদু চেপে ধরে, বিছানার চাদর খামচে ধরে জান্নাত। দাঁতে দাঁত চেপে স্বামীর বলে, খুব ক্লান্ত আমি। নয়তো আজ তোমার কপালে দুঃখ ছিল। যা যা অপছন্দ করি তুমি কোনো না কোনোভাবে সেগুলো করে আমাকে খোঁচাতে চাও। আমি বুঝি জান্নাতুল, এসব করে নিজের কপালে দুঃখ ডেকে এনো না। নির্বাক হয়ে তাকিয়ে আছে জান্নাত। এই লোকটা আজ দুপুরেও তো জান্নাতের কত ভালোবাসা দিল বদ্ধ ঘরে। দীর্ঘ সময় জান্নাতকে ভালোবাসায় মত্ত থেকে কত আদরে নামে ডেকেছে, কত আদর করেছে। এখন তবে এত গালিগালাজ কি করে করতে পারছে? জান্নাতের অবচেতন মনই উত্তরটা দেয়। পুরুষ মানুষ, স্বার্থের কারণে এরা নারীর পায়ে পড়বে। যেখানে নির্বিঘ্নে জান্নাতকে ভোগ করতে চাইলে দুটো আদর মাখা কথা বলা খুব কষ্টকর কিছু না। জান্নাত ভুল ভেবেছিল। এগুলো মানসিক রোগ নয়, কখনোই মানসিক রোগ নয়। এগুলো নিজস্বতা এই মানুষটার। হ্যাঁ, নিজস্বতাই। জান্নাত আস্তে করে বলল, লাগছে? স্বামীর ওর চোয়াল থেকে হাত সরিয়ে নেয়। জান্নাত চুপচাপ উঠে দাঁড়িয়ে বিছানা গোছাতে শুরু করে। স্বামীর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢোকে। রুহিকে নিয়ে এমনিতেই ভীষণ চিন্তিত, তার ওপর দাম্পত্য ঝামেলা তৈরি করার প্রশ্নই ওঠে না। জান্নাত তো পুরোটাই তার নিয়ন্ত্রিত, ওকে নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। ওয়াশরুম থেকে বেরিয়ে স্বামী দেখলো জান্নাত বিছানা থেকে একটা বালিশ ওঠাচ্ছে। চেঁচিয়ে উঠল স্বামী, এসব নিয়ে মেঝেতে শোয়ার চিন্তা ভাবনা করলে থাপড়ে সবগুলো দাঁত খুলে ফেলবো। জান্নাত বালিশের কভার খুলতে খুলতে ভাবলেশীন কণ্ঠে জবাব দেয়, বালিশের কাভারটা পাল্টে দিচ্ছিলাম, ওর মাথা থেকে তেল লেগে গিয়েছে। দিন গড়িয়েছে 2 দিন। রুহিকে কড়া পাহারা দিচ্ছে বাড়ির সবাই, সারাফাতের নির্দেশে। 5 মিনিটের জন্য নজরের বাইরে যেতে দেয় না কেউ। রুহির কাছে একটা গোপন বাটন ফোন ছিল। ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে তন্ময়ের সাথে যোগাযোগ রাখতে পেরেছে প্রায়। সারাফাত চৌধুরী তার বড় 2 ছেলেকে নিয়ে বসে মিটিং করে ঠিক করেছে রুহিকে আংটি পরিয়ে যাওয়ার পরপরই আকরটা সেরে ফেলবে।
পাত্রপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়েছে, আগামীকাল এসে আংটি পরিয়ে যাবে। রুহি এর মাঝে বহুবার ওর কাছে গিয়ে ধর্ণা দিয়েছে বিয়েটা করবে না, তাই কেউ ভ্রুক্ষেপ করেনি, একমাত্র জান্নাত এবং সুহানা ব্যতীত। কিন্তু তাদেরই বা কী করার আছে? রুহির বাবার মা আর ভাইদের দিন গিয়ে তারা সিদ্ধান্ত দেবার কে? আগামীকাল আংটি পরাতে আসবে শুনে রুহির প্রাণ বেরিয়ে যায়। কল ঘরে ঢুকে তন্ময়কে কল করে সে কী কান্না। তন্ময় চাকরিটা পেয়েছে, তবে তার মাথায় ঢুকছে না এখন কি করবে সে। রুহি কান্নায় ভেঙে পড়ে বলল, আমি শিওর আংটি পরিয়েই বিয়ে দিয়ে দেবে আমার। এবার ঘাবড়ে যায় তন্ময়। এমন কেন বলছো? মেজো ভাইয়াকে আড়াল থেকে কাজীর নাম্বার কালেক্ট করতে দেখেছি। যদি এই পরিকল্পনা নাই থাকে তবে এখনই কাজীর নাম্বার দিয়ে কি বলো? চুপ করে বসে রয় তন্ময়। রুহি হাঁপাতে হাঁপাতে বলে, এই তুই কিছু বলছিস না কেন তন্ময়ের বাচ্চা? এখন তোর হিরোগিরি কোথায় গেল? দু চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিয়ে নেয় তন্ময়। রুহি বলতে থাকে, আমার ভাইদের ধমক খেয়ে তোর ভালোবাসা ফুরিয়ে গেল। বলেছিলি তো পালানো লাগবে না, সবার সামনেই বিয়ে করবি তুই। রাগ উঠল তন্ময়ের, চেঁচিয়ে উঠল, এক চর মারবো। আমাকে জাজ করিস তুই? আর তুই আমাকে যখন তোর ভাইয়েরা ধাক্কাচ্ছিল তখন তো সিঁড়ির কাছে জান্নাতুল ভাবির আঁচলের নিচে লুকিয়েছিলি। সাহস করে যে সবার সামনে হাতটা ধরে নে, তো আমি তোকে তুলে আনতাম। সব ঠেকা আমার। রুহি ভ্যা ভ্যা করে কাঁদছে। ওয়াশরুমের দরজার ওপাশ থেকে জান্নাতুল ধাক্কা দিচ্ছে। সে এসেছিল রুহিকে নিয়ে স্বামীর কাছে যেতে, স্বামী ডেকে পাঠিয়েছিল। জান্নাত বুঝতে পারে রুহি ওয়াশরুমে ঢুকে কারো সাথে কথা বলছে। স্বামী যদি চলে আসে তাহলে সর্বনাশ, তাই তাড়া দিচ্ছিল রুহিকে। তন্ময় নিজেকে সামলায়, রুহিকে শান্ত করে বলে, এই লক্ষ্মীটি কাঁদে না। আমি কি করব তন্ময়? আমি ওদের সাথে পেরে উঠবো না। ঘন ঘন শ্বাস ফেলে তন্ময়। চলো তবে পালাই। মানে আর অপশন নেই, বিয়ে করে নিলে মেনে নেবে দুই গ্রুপ। চলো পালাই। অসীমকে কল করে বলছি কাজী রেডি দেখতে। তুই ফুটপাত আইডি কার্ড নিয়ে বের হ, পারলে 5,500 আইডি কার্ডের ফটোকপিও আনিস। রুহি আপত্তি তুলেছে বারবার, তার সাহস নেই এমন কিছু করার। তন্ময় রেগে গিয়ে বলে, বেশ, তবে বিয়ে করো না ডাক্তারকে। তোরা মেয়েরা হচ্ছিস মেরুদণ্ডহীন, একটু সাহস দেখাতে পারিস না। আর বিয়ের পর তো বরের আদর খেয়েটে ভুলেই যাবি তন্ময় নামের আদৌ কেউ ছিল তোর জীবনে। এই ভিতর ডিম, লজ্জা করবে না আমাকে উপেক্ষা করে অন্য পুরুষের বাসরে ঢুকতে? জাস্ট বিকজ অফ ফ্যামিলি। লজ্জা করবে না তোর? রুহির বুকটা হু হু করে ওঠে। তন্ময় নরম হয়, আকুতি নিয়ে বলে, প্লিজ রুহি আমার জান, একটু সাহস কর। দেখ তোর বাবা ভাইকে চিনিস তো নাকি? এছাড়া আদৌ কি উপায় আছে তোর মনে হয়? ফুফিয়ে নেয় কিছুক্ষণ রুহি, চোখের পানি মুছে নেয় আলগোছে, কাপা স্বরে বলে, কি করতে হবে? স্বস্তির নিঃশ্বাস ফেলে তন্ময়, উত্তেজিত হয়ে বলে ওঠে, তুই এক কাপড়ে আইডি কার্ড নিয়ে বাড়ি থেকে বের হ। কি করে পাহারা দিতে আজ মেজো ভাইয়া বাড়িতে যে? সমুদ্রের ব্যাটার গুমরাহ কর। এখন সব প্ল্যান আমি করে দেবো গাধি? হ্যাঁ, নিজে কিছু কর। আমি মোড়ের মাথায় বাইক নিয়ে আছি, ভয় পাওয়ার কিছু নেই জান। কল কেটে রুহি ঝটপট মুখে পানি দিয়ে ফোন লুকিয়ে বাইরে এসে দেখল সুহানা আর জান্নাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে বাইরে। রুহি ঢোক গিলছে। সুহানা হতভম্ব হয়ে বলে, তন্ময়ের সাথে কথা বলেছিলে? রুহি ছুটে গিয়েছে বড় ভাবিকে জড়িয়ে ধরল। ভাবি ভাবি ওকে আমার লাগবে। এখন এসব বলো না রুহি, বাদ দাও ওকে। রুহি দুই ভাবির পা জড়িয়ে ধরে। জান্নাত লাফিয়ে 3 কদম দূরে গিয়ে চেঁচিয়ে ওঠে, করছো কি পাগল তুমি আপু? আমি পালাবো ভাবি, তোমরা কিছু করো। হতভম্ব সুহানা এবং জান্নাত চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে আছে তারা। এর মাঝে শামা লাফাতে লাফাতে ঘরে ঢুকে বড় ভাবিকে বলে, ও বড় ভাবি, রুহি আপুকে তো কালই বিয়ে দেবে। পাত্রের দাদুর শ্বাস টান, এখন যাই তখন যাই অবস্থা। অ্যাপোলোতে ভর্তি আছে। আচ্ছা শপিং টপিং কি হবে না নাকি? সাথে সাথে এক বিকট চড় পড়ে শ্যামার গালে। শ্যামা আতকে উঠে রুহির দিকে তাকায়। রুহি চেঁচিয়ে ওঠে, আমি মরবো না বাঁচবো সে নিয়ে টানাটানি আরো এসেছে ওর শপিং নিয়ে। ভাগ এখান থেকে বিয়াদব। শ্যামা চড় খেয়ে গাল ডলতে ডলতে বেরিয়ে যায় ঘর থেকে। জান্নাত গিয়ে দরজা আটকে দেয়। সুহানা রুহিকে ধরে ঝাঁকুনি দিয়ে বলে, খেপেছো? পালাবে? কিসব বলছো? পালাবো আমি, এবং তোমাদের সাহায্য দরকার। জান্নাত ঘামছে। সুহানা রেগে যায়।
অসম্ভব, এমন অহেতুক কথা বলো না, আমি পারবো না। এ বাড়ির মান সম্মান জড়িয়ে আছে রুহি। সোহানা বেরিয়ে যায়, সে এসবে নেই। রুহির অসহায় দৃষ্টি জান্নাতের চোখে আটকাতেই জান্নাত ঢোক গেলে রুহি গিয়ে মেজ ভাবিকে জড়িয়ে ধরে।